পিগ আয়রন তৈরি করার জন্য আমরা কি কি নিয়েছিলাম মনে আছে? স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? না, স্ক্রিন শেয়ার করিনি আমি এখন। আমি বলছি পিগ আয়রন তৈরি করার জন্য আমরা কি কি নিয়েছিলাম একটু মনে আছে? বলতে পারবে? হুম, কয়লা, কি কি বলো? চুন, কি কি? কয়লা, আর কয়লা নিলাম, ভালো কথা। ম্যাগনেটিক, হেমোটি, চুন আয়রন চুন ওর নিয়েছিলাম, আয়রন ওর, তাই না? মানে আকরিক লোহা। তো আকরিক লোহা, চুন, লাইম লাইম, এবং তার সঙ্গে আমরা মিশিয়েছিলাম কি বলতো, কোক। তিনটাকে মিশ্রণ করে তাকে আমরা একটা চুল্লি, বিশেষ প্রকার চুল্লি, নাম ছিল ব্লাস্ট ফার্নেস। তো এই চুল্লিতে প্রবেশ করিয়ে তাকে গলিয়ে, গলানোর সময় টেম্পারেচার প্রায় কাছাকাছি 1700 ডিগ্রি সেলসিয়াস। গলে যাওয়ার পরে ওপরের দিকে ভাসমান অবস্থায় থাকা অশুদ্ধিগুলোকে বের করে দেওয়া হলো একটা চেম্বার দিয়ে, আর নিচে জমে থাকা ভারী মেটালটাকে আমরা বের করলাম ট্যাপড হলে। যেটা পেলাম সেটাই হলো পিগ আয়রন, আর পদ্ধতিটার নাম ছিল স্মেল্টিং। তো এইরকম আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো এরপরে যেটা সমস্যা হলো, আমরা যে যে মেটেরিয়ালস নিয়ে এবারে আলোচনা করব, মেটেরিয়ালসের ভেতরে আজকে যেহেতু মেটাল নিয়ে আলোচনা করছি, আবার মেটালের ভেতরে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফেরাস মেটাল। ফেরাস মেটালে কি বলা হয়েছিল, যে মেটালে আয়রনই হলো প্রধান ধাতু হিসাবে ব্যবহার হচ্ছে, তো তখন তাকে ফেরাস মেটাল বলা হচ্ছে। নন ফেরাস কি ছিল? প্রধান হিসাবে আয়রন নেই, আয়রন হয়তো অ্যালয় হিসাবে ব্যবহার হচ্ছে, কিন্তু পার্সেন্টেজে বেশি কিন্তু অন্য কোনো মেটাল বা ম্যাটেরিয়াল আছে। তো সেই রকম আমাদের আয়রন প্রথম পাওয়ার জন্য পিগ আয়রন পেতে পারছি আকরিক লোহা থেকে। এবার এই লোহাটাকে আমি ব্যবহার করব কি করব না, এগুলো ডিপেন্ড করছে ওর বৈশিষ্ট্যের উপরে। এই বৈশিষ্ট্যটাই হলো প্রপার্টি, ঠিক আছে? ওটা কেমন, শক্ত না নরম, না অনেক রকম জিনিস আমাদেরকে দেখতে হয়। তো প্রপার্টি অফ মেটাল, এটা আমাদেরকে আগে খুবই জানা প্রয়োজন, তবেই আমরা ভবিষ্যতে যত মেটাল বা ম্যাটেরিয়ালকে নিয়ে আলোচনা করব সেগুলো বুঝতে সুবিধা হয়। সেই জন্য আজকের ক্লাসে আমরা সেই প্রপার্টিগুলো শিখে নেব। তো আমি স্ক্রিনটা শেয়ার করলাম, দেখে নাও স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। হয়েছে স্যার। হয়েছে। প্রথমে আমরা দেখছি কি, যে প্রপার্টি কয় প্রকারের হয়, এই বৈশিষ্ট্যগুলোকে আমরা কয় ভাগে বিভক্ত করি, একদম সিম্পল এবং ভালো ফরম্যাটে আমরা বুঝে নেওয়ার খালি চেষ্টা করব। কি বললাম, বুঝতে পেরেছ? সিম্পল এবং ভালো ফরম্যাট। তো প্রপার্টিটাকে আমরা মূলত দুটো উপায়ে পেতে পারি। কটা উপায়ে পেতে পারি, বা সেই প্রপার্টি বা বৈশিষ্ট্যগুলোকে আমরা কটা ভাগে বিভক্ত করেছি? যে কোনো মেটাল বা ম্যাটেরিয়াল, যে কোনো মেটাল বা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা দুভাগে এই বৈশিষ্ট্যগুলোকে ভাগ করেছি। তার প্রথমটা, এক ভাগটাকে আমরা বলছি কি ফিজিক্যাল প্রপার্টি, মানে বাইরে থেকে
যা বুঝে নেওয়ার জন্য যা যা বৈশিষ্ট্য থাকে, বুঝতে পেরেছো? ফিজিক্যাল প্রপার্টি। আর একটা হচ্ছে কি মেকানিক্যাল প্রপার্টি। মেকানিক্যাল প্রপার্টি, এই মেকানিক্যাল প্রপার্টি আবার কেমিক্যাল প্রপার্টিও আছে। তো মূলত এই দুই ধরনের আমরা প্রপার্টি দেখব। যে কোনো জিনিস বলতে মেটাল বা ম্যাটেরিয়ালের, এখানে বলা উল্লেখ, ম্যাটেরিয়াল কথাটার অর্থ আমরা আগে কিন্তু আলোচনা করেছি। ম্যাটেরিয়াল কথাটার অর্থ হলো কি পদার্থ, তাই তো নাকি? এই পদার্থকে দুভাগে ভাগ করা হয়েছিল, ধাতু এবং অধাতু। তো মেটাল কথাটার অর্থ হলো এখানে আমরা ধাতু। তো ধাতব বৈশিষ্ট্য সেটাকে আমরা ফিজিক্যাল মানে বাংলায় আমরা বলছি কি বাহ্যিক, মেকানিক্যাল হচ্ছে আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ, বুঝতে পেরেছ? তো কি কি থাকে ফিজিক্যালগুলোতে, কি কি হয়, কি কি আমরা দেখি সাধারণত? আমরা যা যাগুলো দেখি সেটা হচ্ছে, দেখো, প্রথম হচ্ছে কালার, কালার বর্ণ। দ্বিতীয় নম্বর আমরা দেখতে পারি যে এর ওয়েট কত, ওয়েট, বা এরকম এটাকে বলতে পারি আমরা স্পেসিফিক গ্র্যাভিটি। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে জানা আছে কারোর? স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে জানা আছে তোমাদের? জানা আছে স্পেসিফিক গ্র্যাভিটি না স্যার। সম্পর্কে? চলো আমি সেটা বলে না স্যার, দিচ্ছি, জানা নেই। বলে দিচ্ছি সবাই বলে দেবো। তারপরে হয়তো আমি ধরতে পারি আর একটা স্ট্রাকচার, গঠন, ঠিক আছে? তারপরে ধরতে পারি আমরা কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি। তারপরে আমরা আরো বলতে পারি যে ম্যাগনেটিক প্রপার্টি, একটা ইম্পর্টেন্ট ম্যাগনেটিক প্রপার্টি। আচ্ছা, এইগুলো সম্পর্কে জানা হয়েছিল কি এর আগে? এইগুলো সম্পর্কে কি জানা হয়েছিল না জানা হয়নি? না স্যার, জানা হয়নি। চলো আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। তো এটাকে আমরা ধরতে পারি বর্ণ। দেখো, প্রত্যেক মেটালের একটা নিজস্ব বর্ণ আছে। যেরকম দেখো, আমরা বলতে পারি না যে গোল্ডের কালার কেমন হতে পারে? একটু হলুদাভ লাল, এরকম বলতে পারি কি? সেখানে সিলভার অর্থাৎ রূপো, সেটা আমরা কি দেখি? সাদা তো নাকি? হ্যাঁ স্যার। কপার, কপার, কপার দেখেছো তো? এটা একটু সেই হলুদাভ, গাঢ় লাল বলা যাবে না, হলুদাভ লাল, তবে সোনার থেকে অনেকটা বেশি গাঢ়। আবার আমরা যে মেটালটা ব্যবহার করি র মেটাল হিসাবে, মাইল্ড স্টিল, সেটা কেমন জানা আছে? মাইল্ড স্টিল কালো। কালো, মাইল্ড স্টিলের বর্ণ কালো। সাদা আছে। হ্যাঁ, গুড, সাদা। দেখো, কপারের হচ্ছে ডিস্টিংটিভ রেড ইয়েলো, এরকম, বা ডিস্টিংটিভ রেড ইয়েলো না লিখলেও হবে, ইয়েলো না লেখা, ডিস্টিংটিভ রেড আর কি। সেখানে আমরা যদি মাইল্ড স্টিল কথাটা বলি, মাইল্ড স্টিল কথাটা বলি, তাহলে আমরা কি বলতে পারি? মাইল্ড স্টিল কথাটা লিখলে যে ব্ল্যাক সিন, ওপর থেকে যদি আমরা দেখতে পাই ব্লু অর ব্ল্যাক সিন
উপর থেকে কালো লাগে তো নাকি? উপর থেকে আমাদের দেখতে কালো লাগে তো নাকি? ভিতরে কাটলে গিয়ে ওটা হ্যাঁ, স্যার। দেখি যে সাদা, তাই না? হ্যাঁ স্যার। চলো, তো এই রকম গোল্ডের বললাম ইয়েলোজ রেড, আর রেড ইজ ইয়েলো বলা হয় আর কি, সিলভার, হোয়াইট। তো অ্যাকচুয়ালি তাহলে বর্ণ দেখেও কি কিছু মেটালকে আমরা বুঝতে পারি তো, মানে আলাদা করতে পারি তো, যে এটা সোনা, এটা রূপো, এটা কপার, এটা মাইল স্টিল, করা যায় না যায় না? জয় স্যার। যায়। তাহলে এটা একটা বৈশিষ্ট্য হতে পারে কি? বুঝতে পারছো কথাটা? এবারে হ্যাঁ স্যার। দেখো, ওয়েট দেখে, ওয়েট, স্পেসিফিক গ্র্যাভিটি কথাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। স্পেসিফিক গ্র্যাভিটির কথাটার মানে কি জানো? আভ্যন্তরীণ চাপ। না, আপেক্ষিক গুরুত্ব। সেটা আবার কেমন জিনিস? বা ওয়েট দেখে বা আমরা কি বুঝবো? ওয়েট মানে কি বলতো? ভার। ওটা দেখে বা আমরা কি বুঝবো? দেখো, মাইল স্টিলের একটা ছোট্ট পার্ট নিলে, এরকম একটা ছোট পার্ট, এইটুকু একটা পার্ট, এটা একটা মাইল স্টিলের নিলে, সেম পার্ট একটা অ্যালুমিনিয়ামের নিলে, দুটোই মেটাল, তাহলে ভার বা ওয়েট, যেটাকে ওজন বলছি, ওর কম বেশি হবে না হবে না? কম বেশি হবে স্যার। হ্যাঁ, তাহলে কম বেশি ওয়েট দেখেও আমরা কি কিছু জিনিস, মানে লোহা মানে ভারী ভারী হবে, অ্যালুমিনিয়াম মানে হালকা হবে, কপার আর একটু ভারী হবে। তোমরা কি জানো সবচেয়ে ভারী মেটাল কোনটা? জানা আছে? সবচেয়ে ভারী, স্টার দিয়ে আমরা লিখে নিচ্ছি, স্টার দিয়ে, খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সবচেয়ে ভারী, কাস্ট আয়রন। না, এটা কোশ্চেন আসবে তোমাদের। হ্যাঁ, সবচেয়ে ভারী, হেভি মেটাল, হেভি, এই হেভি মেটালের নামটা হচ্ছে লিড। মনে থাকবে, লিড, লিড, সীসা। সীসা দেখেছো? কেননা এর যে স্পেসিফিক গ্র্যাভিটি না, এর স্পেসিফিক গ্র্যাভিটি, এইটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। স্পেসিফিক গ্র্যাভিটিটা হচ্ছে প্রায় 9। স্পেসিফিক গ্র্যাভিটি কিছুই না। স্পেসিফিক গ্র্যাভিটি এটা দেখো, পেন্সিলের সীসা। হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটিটা 9 বলে এর সবচেয়ে ভারী। আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বলতে একক পরিমাণ একটা ধাতুর ভরকে, এর ধরো একটা ভর কে আমরা যদি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের যে ভর, জলের ভর, এটাকে যদি তুলনা করি, মানে এটা ধাতুর ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ভর, এই যে জিনিসটা, যে ইকুয়েশনটা আমরা পাবো, সেটা একটা সংখ্যা পাবো, সংখ্যা, একটা মান। ধরো এখানে পেলাম 9, তাহলে এইটা মান, একক নেই এর, একক বিহীন রাশি, এটা মনে রাখবে। স্পেসিফিক গ্র্যাভিটিটা একক বিহীন একটা রাশি। তো এটা 9, আমরা এই 4 ডিগ্রি উষ্ণতায়, সেলসিয়াস উষ্ণতায় জলের ভর আমরা ধরেই নিই এটা 1। তাই একের চেয়ে কম যদি হয়, মানে গ্রেটার দেন যদি হয়, একের চেয়ে বেশি, একের চেয়ে কম, মানে একের চেয়ে কম হবে, লেস দেন, গ্রেটার দেন। তাহলে কি হবে না, যদি এটা বেশি হয়, ধাতু, এটা যদি বেশি হয়, ধাতুর
স্পেসিফিক গ্র্যাভিটি, এসজি যদি বেশি হয়, একের চেয়ে বেশি, এখানে এক ছোট, এটা বেশি তো নাকি, তাহলে জলে সেটা ডুবে যাবে। জলে কি হবে, সেটা ডুবে যাবে। আর যদি এটা যদি হয়, ঠিক আছে, একটা বেশি হচ্ছে ধাতুর এসজি থেকে, তাহলে সেটা জলে ভাসবে, জলে ভাসবে। একটু কি বোঝা গেল আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি? বুঝতে পেরেছ? যেখানে সবচেয়ে হালকা, আমি যদি সবচেয়ে ভারীও বলি, সবচেয়ে হালকাও তো জানতে হবে আমাকে নাকি? সেই হিসাবে সবচেয়ে হালকা মোটামুটি না বললেও অ্যালুমিনিয়াম একটু হালকা ধাতু। কি বললাম? অ্যালুমিনিয়ামটা হালকা। অ্যালুমিনিয়াম দেখেছো তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, অ্যালুমিনিয়াম হচ্ছে হালকা। কেন হালকা? না, এর স্পেসিফিক গ্র্যাভিটিটা 2.8। কত হলো? 2.8। তো এইরকম ওয়েট দেখেও মদ্দা ব্যাপার, ফিজিক্যালি আমরা বাহ্যিক বৈশিষ্ট্যগুলো তো আমরা পড়ছি, তো ওয়েট দেখেও কি আমরা মেটালগুলোকে শনাক্ত করতে পারি। এটুকু বোঝা গেল নাকি? হ্যাঁ স্যার। দ্বিতীয় নম্বরটা বোঝা গেল। আবার দেখো গঠন। গঠন বলতে আমরা সাধারণত ওর আভ্যন্তরীণ যে গঠন, মানে কি বলা যায় বলতো, ইন্টারনাল মাইক্রোস্ট্রাকচার, মানে আণবিক যে গঠন, এইটাও বিভিন্ন মেটালের বিভিন্ন হয়। তো এটাও দেখে আমরা শনাক্তকরণ করতে পারি। বুঝতে পেরেছ? মানে তোমরা যদি বলো ব্রোঞ্জ দেখেছো, ব্রোঞ্জের স্ট্রাকচারটা হচ্ছে গ্র্যানুলার, মানে ছোট 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 বালিদানার মতন যুক্ত হয়ে যাবে। কিন্তু সেখানে অ্যালুমিনিয়াম বা রট আয়রন এই সবের দেখবে ফাইবার স্ট্রাকচার, লম্বা লম্বা। মানে যদি গ্র্যানুলেশন কথাটা, মানে এটাকে যদি আমরা একটু ভাগ করি দুটো ভাগে, একটু দেখো, যেটাকে আমরা গ্র্যানুয়েল বললাম, গ্র্যানুলার, সেটার এইরকম তুমি দানা 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 দেখতে পাবে স্ট্রাকচারটা, ঠিক আছে। আর একটা আমরা কি বললাম, যে ফাইবার দেখেছো কি? ফাইবার দেখেছো, লম্বা লম্বা হ্যাঁ ফাইবার। স্যার দেখেছি। হ্যাঁ, ওই রকম এরকম লম্বা লম্বা হয়। বুঝতে পেরেছো? তো এরকম স্ট্রাকচারটা বাইরে থেকে এরকম দেখতে লাগবে তোমাকে। ভালো করে অ্যালুমিনিয়াম আর ভালো করে গ্র্যানুলারের একটা উদাহরণ আমি তোমাকে কি বললাম, ব্রোঞ্জ। আমরা একটা এক্সাম্পল নিতে পারি, এটা ব্রোঞ্জ। আর এটার একটা উদাহরণ নিতে পারি আমরা অ্যালুমিনিয়াম। হয়ে গেল। এবারে এসছে কন্ডাক্টিভিটি। দেখো, ভেরি ইম্পর্টেন্ট কন্ডাক্টিভিটি। আচ্ছা, কন্ডাক্টিভিটি মানে কি জানো? কন্ডাক্টিভিটি কয় প্রকারের হতে পারে জানো? মূলত দুই প্রকার কন্ডাক্টিভিটি হতে পারে। একটা কন্ডাক্টিভিটি হচ্ছে তোমার, বলতে পারি আমরা থার্মাল। আচ্ছা, থার্মাল কথাটার মানে কি? তাপ স্যার। তাপ, গুড। তাপ পরিবহন করার ক্ষমতা আছে কিনা। আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মানে কি? তাহলে তড়িৎ। এটা তড়িৎ তো নাকি? তাহলে
কন্ডাক্টিভিটিও দেখতে হয়। যদি আমরা বলি লোহা, লোহা তাপ এবং তড়িৎ দুটোরই কন্ডাক্টিভিটি পাওয়া যায়, ঠিক না? অ্যালুমিনিয়াম তাপ এবং তড়িতের দুটোই পাওয়া যায়, তাই তো? অ্যালুমিনিয়াম দিয়ে তড়িৎ যায় বলে আমাদের যে গ্রামে যে ইলেকট্রিক লাইনগুলো দেখো বেছানো হয়েছে, বা এখন ধরো কেবিল হয়ে গেছে, আগে তো ছিল সেগুলো সবই অ্যালুমিনিয়ামের তার ছিল, তাই না? কি বললাম বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। তো মধ্যা ব্যাপার হলো কন্ডাক্টিভিটি থেকে আমরা বুঝতে পারি যে হিট অ্যান্ড ইলেকট্রিসিটি পরিবহন করতে পারে কিনা। হয়েছে? তাহলে এটা একটা প্রপার্টি। ওকে, এবার দেখো ম্যাগনেটিক প্রপার্টি। ম্যাগনেটিক মানে একদম তো এটা মানে কি সিম্পল ব্যাপার, যে চুম্বক দ্বারা আকর্ষণ করবে কি করবে না, চুম্বক দ্বারা আকর্ষিত হবে কি হবে না। তো যারা যারা আকর্ষিত হবে তাকে আমরা চৌম্বক পদার্থ বলি, চৌম্বক, চুম্বক দ্বারা আকর্ষিত যারা হয়। আবার চুম্বক দ্বারা যারা আকর্ষিত হয় না তাকে বলি অচৌম্বক পদার্থ, তাই না? বলি তো নাকি না বলি না? দেখো এটাকে দুটো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ম্যাগনেটিক, নন ম্যাগনেটিক। চৌম্বক এই শব্দটা শোনা হয়েছে না হয়নি? অচৌম্বক, ধরো আমরা একটু বলতেই পারি যে চৌম্বকের একটা উদাহরণ হচ্ছে, ধরে নাও আমরা আয়রন, এফি, লোহা। এটা তো আমরা উড ফুড বলতে পারি নাকি? উড বলতে পারি? হ্যাঁ স্যার। একটু বোঝা যাচ্ছে? মানে এগুলো জানার দরকার আছে। হ্যাঁ স্যার। তো প্রায় প্রত্যেক যেহেতু লোহা চৌম্বক মানে চুম্বক দ্বারা আকর্ষিত হয়, তাই লোহা দিয়ে গঠিত যত আমাদের মেটাল আছে, অ্যালয় মেটাল যেগুলো আছে, বা যেগুলোকে আমরা ফেরাস মেটালের আন্ডারে রেখেছি, সেগুলো কি তাহলে চৌম্বক পদার্থ হতে পারে? কি বলছি বুঝতে পারছো? বোঝা গেছে নাকি না যায়নি? আরেকবার বলুন। লোহা আমি বললাম একটি চৌম্বক পদার্থ, লোহা। কেন? লোহা চুম্বক দ্বারা আকর্ষিত হয়, কি ঠিক না? এখন হ্যাঁ স্যার। লোহা দিয়ে তৈরি আর যত রকমের ম্যাটেরিয়াল আছে, যত স্টিল আছে, সবার তো মূল উপাদান হচ্ছে লোহা। হ্যাঁ। তাহলে ওইগুলো কি চৌম্বক পদার্থ বলা যাবে তাদেরকে? ওইগুলোকে হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইগুলোকে বলা যাবে। কেন বলা যাবে এবার বোঝা গেছে কি? যেহেতু সবগুলোতে উপাদানে মোটামুটি এফি আছে, কি আরে বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার গেছে। এবার দেখো আর একটা জিনিস দেখো, খুব সুন্দর। আরে আজকের তথ্যগুলো ভালো লাগছে তো নাকি না ভালো লাগছে না? এগুলো জানতে হ্যাঁ হবে স্যার তো ভালো নাকি? লাগছে। হ্যাঁ স্যার। তুলছো খাতায়? হ্যাঁ। গুড। এবার দেখো আরো একটা ইন্টারেস্টিং জিনিস, ফিজিক্যালি এগুলো জানবো। ফিজিক্যালি দেখো ফিউজিবিলিটি। ফিউজিবিলিটি মানে হচ্ছে এমন একটা এর মানে ধর্ম যাতে তার গলনটা তাড়াতাড়ি হয়, গলে যায় তাড়াতাড়ি। যদি যদি আমরা বলি গলনাঙ্ক, গলনাঙ্ক কোন জিনিসটা তাড়াতাড়ি, দেখো এটা কেন জানবো? এই যে জিনিসগুলো স্যার আমাদেরকে যে বলছেন, আমাদের জেনে লাভ কি আছে? দেখো তোমাকে একটা বেশি টেম্পারেচারে ব্যবহৃত হবে একটা মানে ইনস্ট্রুমেন্ট তৈরি করতে হবে। টেম্পারেচারটা মোটামুটি ধরে নিতে পারো 500 ডিগ্রির উপরে থাকে, তাহলে
এমন মেটাল আমি ওখানে ইউজ করব যার মোটামুটি গলনাঙ্ক 500-র চেয়ে ওপরে হবে, তাই না? 500-র নিচে হ্যাঁ স্যার। যদি হয়, সেই মেটাল দিয়ে যদি আমি তৈরি করি জিনিসটা, সত্যি কি সেই মেটাল দিয়ে জিনিসটা তৈরি করে আমার ওই জায়গায় কি অ্যাপ্লাই করা যাবে? কারণ জিনিসটা তৈরি করলে ওই টেম্পারেচারে গলে যাবে। কি কথাটা বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি এমন একটা তাপ, যে তাপটা প্রয়োগ করলে একটা মেটেরিয়াল কি হয় বা মেটাল গলে যাওয়ার শুরু করে, সেইটাকে বলা হয়, সেই টেম্পারেচারটাকে তাকে বলা হয় ফিউজিবিলিটি। কি বললাম? মদ্দা ব্যাপার হচ্ছে, একটু আওয়াজ হচ্ছে কারণ সেটা স্পিকারটা অফ করো। মদ্দা ব্যাপার হলো একজনের আওয়াজ হচ্ছে। তো আমরা সলিড থেকে, ভালো করে বোঝো এটাকে, সলিড থেকে লিকুইডে ট্রান্সফর্ম করতে পারি যে টেম্পারেচারে, সলিড থেকে লিকুইডে ট্রান্সফর্ম করতে পারি যে টেম্পারেচারে, সেই টেম্পারেচারকে বলবো আমরা ফিউজিবিলিটি ওই মেটালের। যেমন একটা এক্সাম্পল নিয়ে নিই, ধরো একটা এক্সাম্পল আমি যদি বলি, তাহলে সবচেয়ে লো মেল্টিং টেম্পারেচার আছে টিনের। টিন হচ্ছে সবচেয়ে লো, কত না 232 ডিগ্রি সেলসিয়াস। আবার সেখানে সবচেয়ে বেশি আছে টাংস্টেন। সবচেয়ে বেশি কার আছে? টাংস্টেনের আছে। সেটা আবার কত না 3370 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু টিনটা আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে ব্যবহৃত করি আমরা কোথায় না সোল্ডারিংয়ের একটা সোল্ডার তৈরি করতে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে টিন ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? এই দেখো, টিন এবং লিড ব্যবহার করা হয় ওখানে। তো 232, তাই অল্প একটু তাপ দিয়ে আমরা কারেন্টের মাধ্যমে ওটাকে গলিয়ে দিতে পারি, কিন্তু সেখানে টাংস্টেনকে গলানো যায় না। ঠিক আছে? ফিউজ তার দেখবে আমরা কিন্তু কি কারণে ব্যবহার করি আমরা ফিউজ তারটা? যাতে ইলেকট্রিক দুর্ঘটনা থেকে বাঁচতে পারি আমরা। তো টাংস্টেনকে ওখানে কিছুটা পরিমাণ ব্যবহার করা হয়। ওই সরি, আমি ভুল বললাম, এটা টাংস্টেনটাকে হাই টেম্পারেচার রেশিও যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করা হয়। ফিউজ তারেরও কম্পোজিশনে টাংস্টেন থাকে না, কারণ হচ্ছে ওখানেও সামান্য লো টেম্পারেচার এলেই যাতে কেটে যায় সহজে, সেইটার জন্যই ব্যবহার করা হয়। ওখানেও আমরা টিন একটা কম্পোজিশন হিসাবে ব্যবহার করি। তো এটা কি বোঝা গেল নাকি? তো মদ্দা ব্যাপার বাহ্যিক কিছু প্রপার্টি আমাদের বিভিন্ন মেটালকে শনাক্তকরণ করতে কি সাহায্য করছে বা সাহায্য কি করে, এটা কি আমরা বুঝলাম? কিছু বোঝা গেল হ্যাঁ এবারে? স্যার। হ্যাঁ স্যার, বোঝা গেছে। চলো নেক্সট আমরা চলবো কিছু মেকানিক্যাল প্রপার্টিজ, যেটা আরো বেশি ইন্টারেস্টেড আমাদের। কারণ হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ আমাদের সবচেয়ে বেশি জরুরি। তো আমরা দেখি যে মেকানিক্যাল প্রপার্টি কয় প্রকার, মোটামুটি একটু আলোচনা করা যায়। তো মেকানিক্যাল প্রপার্টিটা, আরো কেমিক্যাল প্রপার্টি আছে, তো মেকানিক্যাল প্রপার্টিটা মোটামুটি একটা আভ্যন্তরীণ প্রপার্টি বলা যেতে পারে। ঠিক আছে? মেকানিক্যাল প্রপার্টিটা একটু আভ্যন্তরীণ। সেই সব প্রপার্টিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো আমরা আলোচনা করছি। প্রথম দেখো ডাকটিলিটি। দ্বিতীয় নম্বরে চলে আসছি আমরা। দেখো দ্বিতীয় নম্বরে আমরা পাবো ম্যালিয়েবিলিটি।
এগুলো কি আলোচনা হয়েছিল? এগুলো কি আলোচনা হয়েছিল এর আগে? আরে হ্যাঁ না কিচ্ছু বলছো না তো। ব্রিটলনেস। না স্যার, না। এইটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাকে একটু আমাদেরকে জানতেই হবে। ঠিক আছে, 5 নম্বরে আমরা দেখছি টাফনেস। নামগুলো দেখে দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো। টাফনেসের পরে আছে টেনাসিটি। আর শেষে আরেকটা প্রপার্টি নিয়ে আমরা দেখব ইলাস্টিসিটি। ওকে, তাহলে কটা পেলাম আমরা? মোটামুটি 7খানা। ডাকটিলিটি, ম্যালেবিলিটি, হার্ডনেস, ব্রিটলনেস, টাফনেস, টেনাসিটি এবং ইলাস্টিসিটি। ডাকটিলিটি কথাটার মানে কি প্রথমে আমাকে একদম যেভাবে বলছি সেভাবে খালি মনে রাখো। ঠিক আছে, যেভাবে বলছি আমরা সেইভাবে খালি মনে রাখো। ডাকটিলিটি হলো এমন একটা আভ্যন্তরীণ বৈশিষ্ট্য মেটালটার, যাকে আমরা মানে যে বৈশিষ্ট্যটা থাকলে পরে আমরা ওই মেটালটাকে সরু তারে পরিণত করতে পারি। ব্যাস, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। সরু তারে পরিণত করতে পারি। আর এইটা এই তারে পরিণত করতে যাওয়ার সময় সে কোনো বাধা দেয় না। কিছু বোঝা গেল কি? সেটা বাধা দেয় না। তো সরু তারে আমরা পরিণত করতে পারি। তাহলে দেখো তো, কপারকে আমরা সরু তারে ব্যবহৃত করতে পারি বলে তো কপারের তারই পাওয়া যায় না মার্কেটে। তাহলে একটা উত্তম উদাহরণ আমাদের ক্ষেত্রে কি হবে না? কপার। আবার দেখো তো, অ্যালুমিনিয়ামেরও তার হয়, তাহলে অ্যালুমিনিয়াম। কি একটু বোঝা যাচ্ছে এই প্রপার্টিটা কি? এটুকু কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। চলো এবার দেখো, মানে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে গিয়ে একে অনেকটা আলোচনা করা যায়। ঠিক আছে, তো আমাদের দরকার যে বৈশিষ্ট্যগুলোকে একটু বুঝে নেওয়ার। মেন উদ্দেশ্যটা কি এই বৈশিষ্ট্যের? যে বৈশিষ্ট্যটা থাকলে পরে মেটালটাকে আমি সরু তারে পরিণত করতে পারবো, সেই বৈশিষ্ট্যটা যদি আমি দেখলাম যে কোনো মেটালের তারে আমি পরিণত করতে যাচ্ছি, যখনই যে উপায় হোক, সে কোনো তো একটা উপায় অবলম্বন করেই তো আমরা তারে পরিণত করব। করতে গিয়ে দেখা যাচ্ছে তার হচ্ছে না, কেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, তাহলে কি তার ডাকটিলিটি এই বৈশিষ্ট্যটা ভালো না খারাপ, কম না বেশি, কি বলবো? অবশ্যই ডাকটিলিটি কম। হ্যাঁ বেশি স্যার। যদি হতো তাহলে তাকে তো তারে পরিণত করা যেত, বা ডাকটাইল যদি হতো মেটেরিয়ালটা তাহলে তাকে তারে পরিণত করতে পারতাম। তো সেই হিসাবে কপার অ্যালুমিনিয়াম হলো খুব ভালো ডাকটাইল মেটেরিয়াল। কি মেটেরিয়াল বলবো একে? ডাকটাইল মেটেরিয়াল। নেক্সট আমরা চলে আসছি, দেখো ম্যালিয়েবিলিটি। এটা কেমন আবার? বলছে এটা আবার এমন একটা জিনিস যেসব ধাতু বা অধাতু অর্থাৎ ম্যাটেরিয়ালকে আমরা সিটে পরিণত করতে পারি। সিটে পরিণত করতে
পাই। এমন একটা বৈশিষ্ট্য যাকে সহজে আমরা সিটে পরিণত করতে পারি। দেখো সোনাকে সিটে ভালো করে পরিণত করা যায় বলে সোনার গয়না তৈরি হয়। কি বললাম বুঝতে পেরেছ নাকি? তো ভালো যদি বলা যায়, একটা উদাহরণ যদি দেওয়া যায়, ম্যালিয়েবল মেটেরিয়াল, তাহলে হচ্ছে লিড। এখনই আমরা পড়েছিলাম লিড সবচেয়ে হেভি ধাতু। লিড হলো ভালো ম্যালিয়েবল ম্যাটেরিয়াল। তো ম্যালিয়েবল মেটাল কেন না? একে সহজেই আমরা কি করতে পারি? সিটে পরিণত করতে পারি। ঠিক আছে? সিটে পরিণত করার সময় যদি তাতে হ্যামারিং করি বা যে কোনো পদ্ধতিতে করি না কেন, সেই বাধাটা সে সহ্য করতে পারছে, ফলে সে সিটে পরিণত হচ্ছে। তো যারা সিটে পরিণত করতে পারা যায় না, যেসব মেটেরিয়ালকে বা মেটালকে, তাদেরকে আমরা ম্যালিয়েবল মেটাল বা ম্যাটেরিয়াল বলবো না। ঠিক আছে? নেক্সট দেখো হার্ডনেস। হার্ডনেসটা আবার কেমন হবে? তাহলে হার্ডনেস কথাটার মানে কেমন হবে? শক্ত। হার্ডনেস হচ্ছে যেসব মেটেরিয়ালে, আমি বাংলায় লিখছি, যেসব মেটেরিয়ালে বা মেটালে, আমি যেহেতু মেটালের উপরে, মেটালে সহজে স্ক্র্যাচিং করা যায় না। স্ক্র্যাচিং কথাটা মানে জানো? আঁচড় হয় না। কাঁচে আঁচড় হয় কি? কাঁচ আঁচড় হবে না স্যার। স্ক্র্যাচিং হয় না। সহজে মনে রাখা যাবে কি নাকি? তাহলে স্ক্র্যাচিং যদি না হয় তাহলে সেটা অপেক্ষাকৃত শক্ত হবে। তাহলে যে প্রপার্টি আমাকে ওই শক্ত কিনা জানায়, কথাটা ভালো করে বুঝতে পেরেছো? যে প্রপার্টিটা আমাকে এই শক্ত কিনা ওই মেটালটা জানায়, সেই প্রপার্টির নামটা কি? হার্ডনেস। ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে আমি একদম সহজে বাংলাতে বোঝাচ্ছি। তুমি যদি বই খোলো, বইতে এরকম আবার পাবে না। আমার মদ্দা ব্যাপারটা হলো যে তোমাদেরকে এই বৈশিষ্ট্যগুলোকে বুঝার দরকার আছে। কারণ আমরা যখন মেটালটা যখন পড়া স্টার্ট করেছি, পিগ আয়রন থেকে কাস্ট আয়রনে যাব, কেন কাস্ট আয়রনে যেতে হলো, পিগ আয়রনে কেন থাকলাম না? তো আমরা মেকানিক্যাল প্রপার্টি নিয়ে ওকে তুলনা করব। তখন আমাকে যদি বলি যে না, পিগ আয়রনটা অনেকটা বেশি হার্ডনেস, হার্ডনেস মানে কি? খুবই শক্ত। কথাটা কি তাই না? এ ধাক্কা কি সহ্য করতে পারবে বলো তো? হার্ডনেস যুক্ত মেটেরিয়ালে ধাক্কা সহ্য হবে কি? একটা মনে করো, ধাক্কা সহ্য করতে পারবে না। কেন পারে না? না, এটা এমন একটা প্রপার্টি, যত শক্ত হবে তত এই ব্রিটিলনেস হবে। মানে এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এরা দুজন। হার্ডনেস হবে তত এই মেটালটা কি হবে? ভঙ্গুর হবে। ভঙ্গুরতা। বুঝতে পেরেছো? একজনের মাইক্রোফোন আওয়াজ হচ্ছে গো, প্রচন্ড আওয়াজ হচ্ছে, তো অফ করে রাখো। তো এই ব্রিটিলনেস হলো এমন একটা প্রপার্টি, যে প্রপার্টিতে পেনিট্রেশন মানে ওই ধাক্কা বা সহ্যটা না করতে পেরে কি হয়ে যায়? ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তাহলে আমি যদি একটা উদাহরণ দিয়ে এখানে বলি কাঁচ, তাহলে কাঁচ কি হবে? ভালো একটা হার্ডনেস আছে এর। হার্ডনেস থাকার সঙ্গে সঙ্গে এটা অনেকটা বেশি ব্রিটলনেসও। তাহলে হার্ডনেস যদি থাকে
তাহলে কি ব্রিটেলনেসটা তার সঙ্গে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে? কিছু বুঝতে পারছো? তাহলে কাঁচ ততটা বেশি শক্ত যেমন ভঙ্গুরও তেমন, শক্ত যেমন ভঙ্গুর ও তেমন। বুঝতে পেরেছ? এই পয়েন্টটা, এই হ্যাঁ, দুটো স্যার। পয়েন্ট কি বোঝা গেল? এবারে দেখো হ্যাঁ। সমস্যাটা হলো, তাহলে স্যার এমন কি নেই যে ধাক্কা সহ্য করতে পারে? ঠিক আছে, ধাক্কা দিলে সেটা সহ্য করতে পারবে না? হ্যাঁ আছে। তাহলে সেই প্রপার্টিটার নাম কি? না, সেই প্রপার্টিটার নাম হলো টাফনেস। এখানে কি হচ্ছে, ধাক্কা সহ্য করতে পারে। এই প্রপার্টিটা যদি থাকে, মানে কোনো মেটেরিয়ালের যদি টাফনেস বেশি হয়, করতে পারে। কি বললাম তাহলে? টাফনেস যদি বেশি হয় তাহলে কি হবে? টাফনেস যদি বেশি হয় তাহলে সেই মেটালটা কি করতে পারবে? ধাক্কা সহ্য করতে পারবে, তাই না? ধরো মেশিনের বেড এমন একটা জায়গা যেখানে আমাকে আঘাত করতে হয়, তাহলে সেই জায়গাটায় টাফনেস যুক্ত মেটেরিয়াল ইউজ করা ভালো করতে পারবে। না হার্ডনেস যুক্ত মেটেরিয়ালকে ইউজ করা ভালো? টাফনেস স্যার। হ্যাঁ, মেশিনের বেড, যত মেশিনের যে বেড হয় সেই সব বেডে যে মেটেরিয়ালগুলো ইউজ করা হয়, দেখা হয় যে তাতে তার যেন সেই মেটেরিয়ালটা যেন টাফনেস বেশি হয়। কি বললাম বুঝতে পেরেছো? তার যেন টাফনেস বেশি হয়, এটা আমরা দেখি বা ওইদিকে আমরা লক্ষ্য করি। ঠিক আছে? কি একটু একটু কি বোঝা গেছে নাকি? উদাহরণ যদি দিই তাহলে আরো সুবিধা হবে তোমাদের। দেখবে রট আয়রন আমরা পড়বো, রট আয়রন হলো খুব ভালো একটা টাফনেস ম্যাটেরিয়াল। ফলে আমরা যে মেশিন বেড তৈরি করি না, ম্যাক্সিমাম দেখবে রট আয়রনেতে। আচ্ছা, এটা কি বলতে পারা যায়? ভালো করে দেখো তো, টাফনেস আর ব্রিটলনেস এরা কি একে অপরের বিপরীত দিকে কাজ করে? বিপরীত দিকে কাজ করে। হ্যাঁ স্যার। যার ব্রিটলনেস থাকবে যে মেটেরিয়ালের বা মেটালের, তার টাফনেস থাকবে না, আর যার টাফনেস থাকবে তার অবশ্যই ব্রিটলনেস থাকবে না। ভাঙবে কখন? যখন ধাক্কা সহ্য করতে পারবে না তখনই তো ভাঙবে না। ভাঙবে কখন? যখন ধাক্কা সহ্য করতে পারবে না। কি ঠিক না? তাই আমরা বলতে পারি যে টাফনেস ইজ দ্য প্রপার্টি অপোজিট টু দ্য ব্রিটলনেস। এটুকু আমরা বলতে পারি। ঠিক আছে? তাই আর কি, ধাক্কা কথাটার অর্থ হলো শক বা ইম্প্যাক্ট আমরা ওই প্রপার্টির মাধ্যমে পেতে পারি। ঠিক আছে না? এটুকু বোঝা যায়নি? এটুকু বোঝা গেছে? হ্যাঁ, স্যার। বাস, good. এবার দেখো টেনাসিটি। টেনাসিটিটা এমন একটা ব্যাপার, দেখো টান 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 একটা মেটেরিয়ালকে একটা মেটেরিয়ালের জিনিস তৈরি করার টানকে সে সহ্য করতে পারছে। টান বুঝতে পারছো? লোড। অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা একটু টেকনিক্যাল ভাষায় বলি যে টেনসাইল স্ট্রেংথ বুঝতে পেরেছো? বেশি থাকবে। তো টানটা সহ্য করার ক্ষমতাটা, মানে এই যে টানলে উইদাউট র্যাপচার বলা হয়, মানে তার কোনো বিকৃতি ঘটবে না। বুঝতে পেরেছো? যেমন যে সব মেটেরিয়ালের টেনাসিটি বেশি থাকবে তাহলে তার টান বেশি, সে হুট করে টানলে তাকে ছিঁড়ে যাবে না। পরিষ্কার কথা হচ্ছে ছিঁড়ে যাবে না।
সেই টানটাকে সে রেজিস্ট বাধা দিতে পারবে টেনাসিটি থাকার জন্য। কি বললাম বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। তো এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। নেক্সট হচ্ছে দেখো ইলাস্টিসিটি। ইলাস্টিসিটিটা তোমরা জানো, প্রায় স্থিতিস্থাপকতা এরকম একটা জানা আছে, হ্যাঁ। তো আমরা এটা খুব ভালো জানি যে একটা স্প্রিং 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 দেখেছিস? স্প্রিংকে একটা জিনিস অব্দি টানলে তারপরে ছেড়ে দিলে আবার কি হয়, পূর্বের অবস্থায় ফিরে চলে আসে না? হ্যাঁ স্যার। তো অরিজিনাল শেপে ফিরে আসার যে ক্ষমতা, যে যার যার থাকবে তাকে আমরা ইলাস্টিক্যাল মেটেরিয়াল বলবো, ঠিক আছে? যেমন স্প্রিং উদাহরণ আমরা দিতেই পারি, তো স্প্রিং, ও কি লিখে দিলাম, স্প্রিং। স্প্রিং দেখেছি কি আমরা, কাজ করছি, কাজ করার পরে আবার ছেড়ে দিলে তাকে আবার পূর্বের অবস্থায় ফিরে চলে আসে, অর্থাৎ ফোর্স দিলেও তাকে রিলিজ করে নিতে পারে, অরিজিনাল শেপে সে ফিরে আসতে পারে। কে হয়েছে তো নাকি? বোঝা গেল হ্যাঁ নাকি স্যার। না যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এই হলো মোটামুটি আমাদের মোটামুটি যতটুকু দরকার, মানে এটা নয় যে এখানে প্রপার্টি শেষ, সেরকম ব্যাপারটা না। কেমিক্যাল প্রপার্টি আছে, তো আমরা মেকানিক্যাল প্রপার্টি এবং ফিজিক্যাল প্রপার্টিটা কেন জানলাম সেটা এবারে আমরা আসছি, কারণ আমরা তো পড়েছিলাম পিগ আয়রন প্রিপারেশন পর্যন্ত, আর এটা আমরা তার আগে একটু জানলাম যে প্রপার্টি কি জিনিস। মেটালের দু ধরনের প্রপার্টি তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম, একটা হলো ফিজিক্যাল প্রপার্টি আর একটা হলো আমাদের মেকানিক্যাল প্রপার্টি। তো এটা জানলাম কেন দেখো তো, এবারে যদি আমি উত্তর দিই যে বা লিখি, আমরা কিরকম লিখি দেখো, একজনের মাইক্রোফোন একটু দেখো অ্যাডজাস্ট করো, আওয়াজটা হচ্ছে। তো আমরা প্রিপারেশন করেছিলাম পিগ আয়রন, এইটা আমরা প্রিপারেশন করেছি পিগ আয়রন। আমরা প্রথম যে ব্লাস্ট ফার্নেস থেকে পেয়েছি যে আয়রনটা, আকরিক লোহা থেকে, তার নাম। তো এই আয়রনের প্রপার্টি আমাকে জানতে হবে, এই আয়রনের প্রপার্টি বৈশিষ্ট্যটা জানতে হবে। কেন প্রত্যেকের জিনিসের বৈশিষ্ট্য কেন জানা প্রয়োজন? না আমি তাহলে সেটাকে কাজে লাগাতে পারবো, নাহলে তো কাজে লাগাতে পারবো না। তো পিগ আয়রনের দুর্দান্ত দুর্দান্ত বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? পিগ আয়রনটা দুর্দান্ত বৈশিষ্ট্য আছে। কি কারণে? না পিগ আয়রন যখন তৈরি হয় তখন সে অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব কথাটা মানে কি? অ্যাবজর্ব কথাটা মানে কি? অ্যাবজর্ব কি কি জিনিস দেখো। এক, অ্যাবজর্বটা কি কি? অ্যাবজর্ব হচ্ছে কার্বন। দ্বিতীয় নম্বর হচ্ছে কিছুটা সিলিকন, কিছুটা দেখো সালফার, কিছুটা আমাদের আছে ফসফরাস। ফসফরাস, ওকে। এবং দেখাও যায় যে ম্যাঙ্গানিজও থাকে কিছুটা। কি থাকে? ম্যাঙ্গানিজ থাকে। তো SE, তো এটা থাকতেই পারে। দেখো একটা জিনিসের উপরে একটা পিগ আয়রনে এইসব জিনিস মিশে থাকতেই পারে, কারণ হচ্ছে আকরিক, ওখান থেকে আমরা তো কিছু অশুদ্ধি বের করেই দিচ্ছি। কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। ঘটনাটা হলো এই ভদ্রলোক, এই ভদ্রলোক কার্বন। কার্বন মিশে গেলে আয়রনকে করে দেয় হার্ডনেস। কি বললাম? যেহেতু কার্বন তাহলে মিশে থাকছে,
এবং এটা একটা হাই অ্যামাউন্ট মিশে থাকছে, হাই অ্যামাউন্ট মিশে থাকে, তাই আমরা তো এর যে প্রপার্টিগুলো খুব সুন্দর সুন্দর তৈরি হলো। কিরকম তৈরি হলো? ভেরি হার্ড। কি তৈরি হলো? ভেরি হার্ড। আর কি হলো? যখনই হার্ড হয়ে গেল আমরা কি জানি সঙ্গে সঙ্গে কি এসে যাবে? ব্রিটেল। ঠিক আছে, যখনই হার্ড হয়ে যাবে তখনই ব্রিটেল, এই প্রপার্টি দুটো তো চলেই আসবে নাকি? কিছু বুঝতে পারছো না কিনা? বুঝতে পারছো না? তাহলে কি হচ্ছে, এটাকে আমরা ইউজ করতে পারবো? তোমরা দেখো তো এটাকে ইউজ করা সম্ভব? ইউজেবল? ইয়েস অর নো? হ্যাঁ, নো। তাহলে আমি যদি এই যে হার্ড, ব্রিটিল এগুলো যদি একটু আগে না বোঝাই বা না বোঝাতাম, তাহলে তোমাদের মধ্যে একটা কিন্তু ভাব আসতো না যে স্যার হার্ডনেস কি, ব্রিটেলনেস কি, বা এটা এলে বা কি ক্ষতি, এটা থাকলে বা ক্ষতি কি আছে, লাভ কি আছে। তো আমরা সিম্পল ভাবে দেখো, একদম পিগ আয়রন, কার্বন, সিলিকন, সালফার, ফসফরাস, ম্যাঙ্গানিজ, এইগুলোর ভিতরে কার্বনটা হাই অ্যামাউন্ট থাকে বলে তার একটা বৈশিষ্ট্য তৈরি হলো। সেটা কি না, সেটা প্রচন্ড পরিমাণে হার্ড, এবং প্রচন্ড পরিমাণে হার্ড হওয়ার দরুন তৈরি হয়ে গেছে ভিতরে ভিতরে কি? হার্ডনেস, সঙ্গে সঙ্গে ব্রিটেলনেস। তো এই পার্টিকুলার কারণে আমরা একে দিয়ে কোনো কিছু কাজ করাতে পারতাম না। তাই আমাদের কি দরকার ছিল? তাহলে কি করব? কি করব না, এই পিগ আয়রনকে ব্যবহার উপযোগী করার জন্য আমরা রিফাইন করব, আবার তাকে রিফাইন্ড করব। কি বললাম? তার সঙ্গে সঙ্গে অ্যান্ড রিমিটেড করা, তবে আমরা তাকে ইউজ করতে পারি, ইউজেবল করতে পারি। কিছু বোঝাতে পারলাম? কিছু বোঝাতে পারা গেল নাকি না বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো নেক্সট কি বলছি না, আমরা তাহলে এর পরের স্টেপে কোথায় যাব? মানে এর পরের স্টেপে তাহলে এই আয়রনটাকে, আয়রন, পিগ আয়রন তাহলে একদম প্রথম প্রাপ্ত লোহা, কি ঠিক তো নাকি? পিগ আয়রন আমরা প্রথম প্রাপ্ত লোহা হিসাবে পেয়েছি। তাহলে এর পরে আমরা তাহলে সেকেন্ড, এটাকে স্যার ব্যবহার করা যাচ্ছে না বললেন, এটাকে ব্যবহার করা কঠিন, তাহলে কি যাব না, আমরা এখান থেকে সরাসরি রিফাইনিং করার জন্য, রিফাইনিং করার পরে আমরা এক ধরনের আবার একটা আয়রন পাব। সেই আয়রনটার নাম কি হবে না, দুর্দান্ত সেই আয়রন, তার নাম হয়ে যাবে কাস্ট আয়রন। দেখো তো আমরা এই কাস্ট আয়রন শব্দটা কি শুনেছি? শব্দটা কি শোনা হয়েছে নাকি না হয়নি? হ্যাঁ স্যার, শোনা হয়েছে।
হ্যালো, হ্যাঁ স্যার বলুন। একটু তো কাস্ট আয়রনটা কি না, কাস্ট আয়রন আমরা দেখলাম কিভাবে তৈরি করব। তো এখানে আমরা প্রথম পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আয়রন। ফার্স্ট তো আমরা আয়রন পেলাম, আয়রনের সঙ্গে কার্বন মেশালাম, তার সঙ্গে সিলিকন মেশালাম। এই তিনটা যখন আয়রন ছিল শুধু, তার সঙ্গে কার্বন মিশিয়েই যখন দিচ্ছি, তাহলে এটা একটা অ্যালয় হয়ে গেল না, সংকর হয়ে গেল তো নাকি? এটা একটা অ্যালয় মেটাল হলো তো নাকি? অ্যালয় ফেরাস মেটাল। ওকে, বোঝা গেল নাকি? হ্যাঁ স্যার। এখন একটু আগেই বলা হলো যে স্যার কার্বন থাকলে তো প্রচণ্ড পরিমাণে হাই হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে, তাহলে এখানেও তো স্যার আয়রনের সঙ্গে কার্বন তো আছে না। এখানে আমরা কি করেছি না, কার্বনটাকে একটা সীমিত পার্সেন্টেজে নিয়ে এসেছি, 2 থেকে 4%। কত? 2 থেকে 4%। মনে থাকবে নাকি না মনে থাকবে না? নেক্সট হচ্ছে, তাহলে স্যার এই রকম আয়রন যদি আমরা তৈরি করি, মানে এটা একটা কম্বিনেশন, এই কম্বিনেশনে যদি আমরা তৈরি করি তাহলে কত রকমের পাবো? সেরকম কোনো কি ব্যাপার আছে না? হ্যাঁ আছে, কত রকমের পাওয়া যাবে না। কাস্ট আয়রনকে আমরা মোটামুটি 4টি ভাগে ভাগ করেছি। কটা ভাগে ভাগ করা হয়েছে? 4টা ভাগ। দেখো তো এই সব নাম শুনেছো কিনা? গ্রে কাস্ট আয়রন শোনা হয়েছে? হ্যাঁ স্যার। দ্বিতীয় নম্বরে দেখো তো হোয়াইট কাস্ট আয়রন। এগুলো আমরা শুনেছি বিভিন্ন ক্ষেত্রে, মেশিন তৈরি, বিভিন্ন ইকুইপমেন্টে, টুলসের ক্ষেত্রে, কিন্তু আজকে সেগুলো সম্পর্কে জানবো। ম্যালিয়েবল কাস্ট আয়রন এবং 4 নম্বরে আমরা দেখছি নডিউলার কাস্ট আয়রন। নডিউলার কাস্ট আয়রন। তাহলে কয় প্রকার আয়রন পেয়ে গেলাম আমরা? কাস্ট আয়রন হলো পিগ আয়রনের পরে আমরা একটা টাইপ, পিগ আয়রনেরই একটা টাইপ, সেই টাইপে কাস্ট আয়রন পেলাম। কাস্ট আয়রন মূলত আয়রন, কার্বন, সিলিকন এই 3টে জিনিস দিয়ে তৈরি। সেখানে কার্বন পার্সেন্টেজটাকে একটা রেঞ্জের ভিতরে রাখা হয়েছে, 2 থেকে 4%। সেই পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে আবার আমরা 4 প্রকার কাস্ট আয়রন পাচ্ছি। তাতে গ্রে কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন, ম্যালেবল কাস্ট আয়রন, নডিউলার কাস্ট আয়রন। কি ঠিক আছে? বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। এছাড়া আস্তে আস্তে ঢুকবো, এরপরে আমরা জানবো রট আয়রন, যেটাকে নিয়ে এক্ষুনি আমরা আলোচনা করছিলাম। তো নেক্সট দিন আমরা এটাকে নিয়ে ডিটেলে আলোচনায় যাব। তো আজকে তো টাইম নেই, টাইমটা ক্লোজড হলো। তো আগামীকাল ও সেম টাইমে আমাদের ক্লাসটা হবে। অসুবিধা আছে? না স্যার।